নমস্কার। আজকের গল্পটির নাম হলো এক রাতের অতিথি। শুরু করছি তার আগে আমি সায়ন্তিকা, সকলকে স্বাগত তোমাদের চ্যানেল নোমেন্স বাংলায়। বুড়ো মাঝিটাকে তাড়া লাগানো বৃথা জানিয়ে অনিমেষ বহুক্ষণ আগে চুপ করেছিল। তার ফলে মাঝি আর আরোহী দুজনেই হাল ছেড়ে নিশ্চিন্ত হয়ে বসেছে। মাঝির বকাটাই রোগ, এমনকি ভাবভঙ্গি থেকে মনে হচ্ছিল এইটাই তার পেশা। ওর বউ কতদিন মরেছে, ছেলের বিয়ে দিয়ে কি ভুল করেছে, জামাই কেন মেয়েকে নেয় না। ছোট জামাইটা জুয়ারি, ছেলেটা নেশা করতে পেলে আর কিছু চায় না। খুব ছেলে বয়সে একবার কলকাতায় গেছিল, কিন্তু অত হট্টগোলে মাথা ঠিক রাখতে না পেরে পালিয়ে আসতে পথ পায়নি। আবার একবার যাবে মা কালীর দর্শন করতে, ইত্যাদি তথ্য পরিবেশন করবার ফাঁকে ফাঁকে কেবলমাত্র দম নেবার প্রয়োজনে যখন থামে তখনই শুধু দাঁড় বাইবার কথাটা মনে পড়ে ওর। সুতরাং শহরে যাবার বাস যে পাবে না তা অনিমেষ আগেই বুঝেছিল, কিন্তু এমন অবস্থা যে পড়বে তা কল্পনাও করেনি। বাস তো নেই, আশপাশে কোথাও মানব বসতির চিহ্নও যেন চোখে পড়ে না। নৌকা এসে যেখানটায় ভেঙে পড়েছে ঠিক সেখানে বাঁশের মাচা মতো একটা আছে। জাহাজটা হলে অনায়াসেই যেটি বলা যেত, কিন্তু সেই মাচাতে নেমে অসহায়ভাবে অনিমেষে একবার চারিদিকে তাকিয়ে দেখলো নিচে ময়ূরাক্ষীর কালো জল নিঃশব্দে বয়ে যাচ্ছে। তার স্রোতের গতি থাকলেও তবু একটু প্রাণস্পন্দন বোঝা যেত। এত মন্তর তার স্রোত, এত নিস্তরঙ্গ যে মনে হচ্ছে সমস্ত জলটা যেন জমাট বেঁধে স্তব্ধ হয়ে গেছে তার সেই অতল কালো বুকে। কত কি রহস্যময় জীবন স্পন্দন হীন চোখে তার দিকে তাকিয়ে কৌতূহলে হাসি হাসছে। ওপরে ভাগীরথীপুর গ্রাম, বেশ সম্পূর্ণ গ্রামটা সে জানে, বহু লোকের বাস, অনেক পাকা বাড়ি, স্কুল, ডাকঘর আছে, কিন্তু এখান থেকে আর কিছুই দেখা যায় না। ঘাট থেকে উঠে সে রাস্তাটা গ্রামের দিকে গিয়েছে, তার সাদা বালির আভাস নিবিড় মনের অন্ধকারে মিশে গেছে একটুখানি গিয়েই। দুদিকে বড় বড় গাছ, কি গাছ তা বোঝা যায় না, কিন্তু তারই অসংখ্য শাখা পল্লব সমস্ত গ্রামটাকে যেন চোখের আড়াল করে রেখেছে। একটা আলোর রেখা পর্যন্ত চোখে পড়ে না। ওপারে যদি এই হয়তো এবারের অবস্থা সহজেই অনুমেয়। ওপারে যেদিন সে এসেছিল সেদিন দিনের বেলায় কোনো গ্রাম তার চোখে পড়েনি। বাসটা এসে একেবারে সেই ঘাটের ধারে দাঁড়ায়, যাত্রীরা সবাই ভাগীরথীপুর চলে যায়। সেদিন অন্তত এমন কেউ ছিল না যে এপারে কোথাও যাবে। আসার সময় দুদিকে আম গাছের ঘন বন কাটিয়ে এসেছিল, বেশ মনে আছে। হয়তো ছিল কোথাও ঘরবাড়ি, কিন্তু তার চোখে পড়েনি। পারাপারের জন্য একটা খেয়া নৌকা আছে, চওড়া ভেলার মতো প্রকাণ্ড বস্ত, কিন্তু শেষ বাস চলে যাবার পর আর ওপার থেকে কেউ আসবার সম্ভাবনা নেই জেনে এই ইজারাদারও বহুক্ষণ বাড়ি চলে গেছে নৌকাটা ওপারে বেঁধে রেখে। এরই মধ্যে মাঝি বলে ওঠে, বাবু ভাড়াটা? বিহব্বলতা কাটে, কিন্তু আরও যেন ব্যাকুল হয়ে ওঠে অনিমেষ। ভাড়াটা কি রে? এই অন্ধকারে রাত্রিতে আমি এখানে কোথায় থাকবো? তুই তো 1 ঘন্টা রাস্তা 7 ঘন্টায় এনে আমাকে এই বিপদে ফেললি। এখন নিদের ওপর পৌঁছে দে, দেখি কোথাও একটু আশ্রয় পাই কিনা। এপারে এই জঙ্গলে শেষ কি বাঘের পেটে প্রাণ দেব? চল ওপারে নিয়ে চল। মাঝি বলে উঠল, আজ্ঞে ওটি লাললাম। লাললাম কি রে? কি হয়েছে? তার উত্তরে মাঝি যা বলল তার অর্থ হচ্ছে এই যে ওপারে অন্য নৌকা গেলে খেয়ার ইজারারা বড্ড বোকাবুকি করে পুলিশে ধরিয়ে দেয়, সুতরাং ওপারে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। অনিমেষ তাকে অনেক করে বোঝালো, ওপারে তাকে ধরবার জন্য ইজারাদার বসে বসে থাকবে নাকি? অনিমেষ তাকেই ডাকত। শুধু ইজারাদার কেন, জনমানবের চিহ্ন থাকলেও সে মাঝিকে এই অনুরোধ করতো না। কোনো মতে নামিয়ে দিয়ে সে চলে যাক, তাতে যদি কেউ তাকে ধরে তো অনিমেষ তার দায় নেবে, ইত্যাদি সব কথার উত্তরে তার সেই একই উত্তর, উটি লাললাম আমি। অনিমেষ তখন রাগ করে বলল, তবে তুইও থাক, আমি তো নৌকাতেই রাত কাটাই। আজ্ঞে উটিও লাললাম। শুধু তাই নয়, দাঁড়ের একটা ধাক্কা দিয়ে নৌকাটা খানিক দূরে সরিয়ে নিয়ে গেল। টাকাটি ছুঁড়ে দেন কেনে, বাড়ি চলে যাই। তবে টাকাও পাবি না, যা। রাগ করে অনিমেষ কিন্তু যখন দেখে বুড়োটা সত্যি সত্যি একটা নিঃশ্বাস ফেলে ঘরমুখ হচ্ছে, তখন সে একটা নোট দলা পাকিয়ে ছুঁড়েই দেয়। যা বেটা যা, পথে ডুবে মরিস তো ঠিক হয়, মনে মনে বলে অনিমেষ। বাস, এরপর সব পরিষ্কার। ওপারে ঘন বনে নিবিড় অমৃতসরের সামনে অতল শান্ত জলে তারই রহস্য যেন জমাট বেঁধে, আর এপারে আর চারপাশ ঘিরে দৈত্যের মতো কতগুলি গাছপালা, ভয়াবহ অন্ধকার বিস্তার করে সমস্ত সভ্যতার চিহ্ন, এমনকি আকাশকেও যেন আড়াল করে রেখেছে। বাস এসে দাঁড়াই, এবং ঘরে যেখানটাই খানিকটা ফাঁকা জায়গা আছে বটে, কিন্তু সে যেন আরো ভয়ঙ্কর। সুটকেসটা মাচার উপর পেতে সেখানে জেকে বসল অনিমেষ। বাঘ ভাল্লুক যদি সত্যি আসে তো জলে ঝাঁপিয়ে পড়তে পারবে, এখানেই খানিকটা তবু নিরাপদ। খড়খড় ঝপটপ শব্দে কি একটা পাখি উড়ে বসলো তার মাথার উপরে। ভয় পেয়ে চমকে উঠল অনিমেষ। কাছে কোথাও শুকনো পাতার উপর দিয়ে কি একটা সরীসৃপ চলে গেল বোধহয়। সামান্য শব্দ তবু বেশ স্পষ্ট। জলের মধ্যে হঠাৎ একটা মাছ ডিগবাজি খায়, এইটুকু আওয়াজ, কিন্তু অনিমেষের মনে হলো যেন বন্দুকের শব্দ উঠল কোথায়।
বিশ্রী লাগছে। নক্ষত্রের আলোতে যতদূর দৃষ্টি চলে বহুক্ষণ ধরে ধরে হাত ঘড়িটা দেখলো মাত্র রাত 9টা। কলকাতায় এই সবে সন্ধে, কিন্তু এখানে মনে হচ্ছে নিশুতি রাত। এখনও দীর্ঘ সময় তাকে এখানে অনেক অপেক্ষা করতে হবে। কখন ভোর হবে, তারপর কখন ইজারাদারের ঘুম ভাঙবে, তবে সে একটু লোকালয়ের মুখ দেখতে পাবে। বাস একটা আসে এখানে সকাল 8টা নাগাদ। সন্ধ্যাতে যেটা এসেছে সেটা কাছাকাছি কোন গ্রাম থাকে, 7টা নাগাদ এখানে এসে দাঁড়ায়, অর্থাৎ প্রায় 12 ঘন্টা এখনও। আচ্ছা, হাঁটলে কেমন হয়? বাসের রাস্তাটা ধরে হাঁটতে থাকলে কি আর একটা গ্রামও পাবো না কাছাকাছির মধ্যে? কিন্তু সেখানে যদি তাকে আশ্রয় দিতে কেউ না চায়, ডাকাত বলে মনে করে, তাছাড়া দুদিকে যা ঘন ঘন বন, যদি বাঘ আসে, মুর্শিদাবাদ জেলায় এসব অঞ্চলে প্রায় বাঘ বেরোয়। থাক, দরকার নেই। 10-11টা ঘন্টার সময় এরকম করে কেটে যাবে। ও মশাই, শুনছেন? বাস মিস করেছেন বুঝি? কোথাও আশ্রয় পাননি? আচমকা একটা শব্দ শুনে চমকে উঠল অনিমেষ, বরং আঁতকে উঠে বলাই ঠিক। কখনো নিঃশব্দে কে পেছনে এসে দাঁড়িয়েছে, কই একটুও তো টের পায়নি। সামান্য কুঠো নোড়ার শব্দের দিকেও তো সে কান পেতেছিল। কয়েক মুহূর্তে যেন ভয়ে আড়ষ্ট হয়ে থাকে, ঘাড় ফেরাতেও সাহস হয় না। কথাগুলো বলেছে সে একেবারে ওর পিছনে এসেই দাঁড়িয়েছে, যেন একটা কথা শেষ হবার আগেই আর একটা কথা শেষ হয়েছে। এইভাবে পরপর 3টি প্রশ্ন করে আগন্তুকও চুপ করে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। অবশেষে প্রায় মরিয়া হয়ে অনিমেষ ফিরে তাকায়। রোগা কালো গেছের একটি মানুষ খুব বেটে নয়, তাই বলে ঢ্যাঙ্গাও বলা চলে না। উস্কো খুস্কো এক মাথা চুল ও ঘন দাড়ি, ঘন দাড়ি কিন্তু আবক্ষ বিস্তৃত নয়, মধ্যে মধ্যে কামানো বা ছাটা হয় এমন দাড়ি, খোঁচা খোঁচা একখানা খাটো আধময়লা কাপড় পরনে, খোঁচার খুঁটি গায়ে জড়ানো, মোটা ভুরুর আড়ালে কঠোরগত চক্ষুর তীক্ষ্ণ দৃষ্টি নিঃশব্দে শুধুমাত্র চাউনির দ্বারাই যেন অনিমেষের সমস্ত ইতিহাস পূর্বাপর আয়ত্ত করবার চেষ্টা করছে। পরক্ষণে এসে বলে উঠল, বলছিলুম যে আপনি বোধহয় কোথাও আশ্রয় পাচ্ছেন না, না? তাহলে বরং চলুন না হয় আমার কুঠিরেই, কোনো মতে রাতটা কাটিয়ে দেবেন। হায় রে, আগুন ফলম্বিত কুলতনা বনমালের শোভিত কপাল কুণ্ডলে শুধু উপন্যাসেই দেখা যায়। যাকে নবকুমারের অদৃষ্টতার নয়, তা তো বোঝাই যাচ্ছে। তাই বলে কি ওর চেয়ে ভদ্র চেহারের কেউ জুটতে নেই? এই লোকটাকে দেখেই যেন পাগল মনে হয়। শেষ পর্যন্ত এর আশ্রয় গিয়ে কি আরও বিপদে পড়বে? কি বলেন, যাবেন নাকি? আপনি এখানে মানে আমতা আমতা করে অনিমেষ, আমার এখানেই একটা ঘর আছে, ওই যে। লোকটা আঙ্গুল দেখায়। সত্যি তো, ওই তো, বলতে গেলে আর সামনেই পাড়ের ওপরে একখানা ঘরের ঘর। ও অঞ্চলে যেমন হয় তেমনই। আশ্চর্য, এতক্ষণ তার চোখে পড়েনি। লোকটা বোধহয় তার মনের ভাব বুঝেই হেসে ফেলল। ঘরে আলো ছিল না কিনা তাই অন্ধকারে টের পাননি। আমিও বাড়ি ছিলুমনি, নদীর ধার দিয়ে একটু বেড়াতে গেছিলুম। অন্ধকারে একা একা বেড়াতে আমার বেশ লাগে। এখানে বাঘের ভয় নেই? আছে বই কি, তবে আমারও তো ভয় নেই। মরবার ভয় করি না, করে লাভই বা কি বলুন? মরতে তো একদিন হবেই। না, লোকটা ঠিক পাগল বলে তো মনে হচ্ছে না। চলুন চলুন, ঘরে বসে কথাবার্তা হবে ক্ষণ। লোকটা তাড়া লাগাই। চলুন বলে সুটকেসটা তুলে নেয় অনিমেষ। একখানা নয়, পাশাপাশি 2খানা ছোট ঘর, সামনে এক ফালি দাওয়া, ভেতর দিকে আরও কি আছে তা ওর নজর পড়ল না। দাওয়া বেশ ঝকঝকে করে নেকানো পরিচ্ছন্ন। লোকটি আগে আগে পথ দেখিয়ে নিয়ে গিয়ে দাঁড়ান, আলো জ্বালালো। বলে ওকে দাওয়াতেই দাঁড় করিয়ে রেখে দোর খুলে ভেতরে ঢুকলো। তারা চাবির বালাই নেই, দোর শুধু ভেজানোই ছিল। ঠেলা দিতেই নিঃশব্দে খুলে গেল। ভেতরে ঢুকে আশ্চর্য রকম ক্ষিপ্রতার সঙ্গে একটা আলো জেলে লোকটি বলল, আসুন, ভেতরে আসুন। ঘরে আসবাবপত্র তো বেশি ছিল না। একটি তক্তপোষ্যের ওপর একটা মাদুর বিছানো, শয্যা বলতে এই, একটা বালিশ পর্যন্ত নেই। একপাশে একটি দড়ি টাঙানো, তাতে খান 2 কাপড়, তার মধ্যে একটা লাল মেঝেতে জলের মেটে কলসি, একটা কাঁসার খুঁটি এবং পিতলের পিল সুজে একটা মাটির প্রদীপ। এছাড়া আর কোথাও কিছু নেই। বসুন বসুন, ওই চৌকিটার ওপরেই বসুন। তারপর খানিকটা নিঃশব্দে দাঁড়িয়ে নিজের 2 হাত ঘষে কেমন কোন রকমের বিচিত্র হাসি এসে বললেন, ভালো বিছানা আমার নেই, ওই সুটকেসটা মাথায় দিয়েই শুতে হবে। আর খাবারও তো কিছু দিতে পারবো না, ঘরে আমার কিছুই নেই। আপনি মদ খান? যেন একটা আকস্মিক উগ্রতা দেখা দেয় ওর প্রশ্ন করার ভঙ্গিতে। না না, রক্ষে করুন, কিছু ব্যস্ত হবেন না আমার জন্যে। আমি আশ্রয় পেয়েছি এই ঠেই, এই আশ্রয়টুকুই যা। বাঘ ভাল্লুকের হাত থেকে তো বাঁচলেন অন্তত, তা আশ্রয় ভালোই, ঘরখানা মন্দ নয়, কি বলেন? বলতে বলতে হেসে ওঠে সে। সাদা ঝকঝকে দাঁত কালো দাড়ির ফাঁকে চকচক করে। অনিমেষের যেন ভালো লাগে না ওর ভাবভঙ্গি। আবার সেই সন্দেহটা মনে জাগে, পাগলের পালে এসে পড়ল নাকি? আপনি এখানে কি করেন? আপাতত কিছুই না। আচ্ছা বসুন, আমি আসি। মুখ হাত ধোবেন নাকি?
ধুতে পারলে ভালোই হতো, কিন্তু অনিমেষের তখন নড়তে ইচ্ছে করছে না। সে বললে, না, দরকার নেই। লোকটি বেরিয়ে গেল। অনিমেষ স্তব্ধ হয়ে বসেই রইল। ভালো বোধ হচ্ছে না ওর, কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। কি করে লোকটা এখানে এমন একাই বা থাকে কেন? ঘরে কোনো রকম কিছু খাবার নেই তো ও নিজে খায় কি? চোর ডাকাত নয় তো? লোকজনকে ভুলিয়ে এনে শেষে ঈশ্বর বাঁচিয়েছেন। ব্যাগে ওর খানকতপূর্ণ কাপড় জামা ছাড়ার কিছুই নেই। পকেটেও মাত্র টাকা ছয়েক আছে, কিন্তু একটু পরেই সমস্ত দেহ হিম হয়ে ওর মনে পড়লে ওই সব উদ্দেশ্যে যারা নিয়ে আসে ভুলিয়ে টাকা না পেলে আর হিংস্র হয়ে ওঠে। তাছাড়া মেরে ফেলে তো দেখবে কি আছে না আছে। ওদের দেশে একবার খুব ডাকাতের উপদ্রব হয়েছিল। তারা একটা লোককে খুন করার পর পেয়েছিল মাত্র একটি আধলা। কখন গৃহস্বামী আবার নিঃসন্দেহে ওর কাছে এসে দাঁড়িয়েছে অনিমেষ টেরও পায়নি। যদিও খোলা দরজার দিকে চেয়েই বসেছিল সে। আশ্চর্য! লোকটি বলল, এখনই ঘুমাবেন নাকি? যদি ঘুম পেয়ে না থাকে তো একটু বসি, কথা কই। কতদিন লোকের সঙ্গে কথা কইতে পাইনি। বলেন তো দুটো কথা কয়ে বাঁচি। এখানে তেমন লোকজন তো নেই, আসিও না কেউ। অনিমেষ আবারও পূর্ব প্রশ্নের টের টানল। তা এমন জায়গায় আপনি থাকেন কেন? সেই হাসি, গৃহস্বামীর মুখে তেমন নিঃশব্দ হাসি, দাড়ির ফাঁকে শুভ্র দন্তের সেই বিজুলি প্রকাশ। ভয় নেই, আমি চোর ডাকাতও নই, পাগলও নয়। ঘরে কিছু নেই মানে আমার কিছু দরকার নেই, থাকারও দরকার হয় না আমার। কেন জানেন? তারপর যেন কতটা অংশগ্নভাবেই বলে ওঠে, আমি সাধক, তান্ত্রিক, সন্ন্যাসী। সন্ন্যাসী? অবিশ্বাসের দৃষ্টিতে চাই অনিমেষ। অপ্রতিভক্ত হয়ে লোকটি বলে, না, সন্ন্যাসী মানে ঠিক অভিষিক্ত সন্ন্যাসী নয়, তবে সাধক বটে। উবু হয়ে ঘরের মেঝেতেই বসলো লোকটা। কিছুক্ষণ মৌনভাবে থেকে বললে, তাহলে আপনাকে বলিই ফেলি সেটা। কাউকে কখনো বলিনি, বলবার সুযোগও পাইনি বিশেষ। এই অঞ্চলেই লোক আমি, বুঝলেন কি না? ছেলেবেলা থেকেই নানা বইতে তান্ত্রিক সন্ন্যাসীদের অদ্ভুত সব ক্ষমতার কথা পড়ে ওই দিকে মনটা ঝোঁকে। মনে হতো আমিও ওইসব সাধনা করে সিদ্ধ হব, তারপর প্রাণ ভরে পৃথিবীর সব ঐশ্বর্য ভোগ করব। আর আমাকে পাই কে? হায় রে! তখন কি আর জানতুম যে ভোগের দোষে সাধক করতে এলে সিদ্ধি তো দূরের কথা, সমস্তই খেয়াতে হয় একে একে। এই পর্যন্ত বলে লোকটি চুপ করলো। এতক্ষণে অনিমেষ অনেকটা সহজ হয়েছে। লোকটির ভাবভঙ্গি আর কথাবার্তায় সত্য কথা বলেছে বলে মনে হয়। দুশ্চিন্তা অনেকখানি কমে গেল ওর। বাড়ি আমার এই অঞ্চলে নয়, তবে বাড়ি সেই পাঁচধুপির কাছে। এখানে কেন এলুম? বলছি, দাঁড়ান। বলেছি আপনাকে, ছেলেবেলা থেকে এদিকে ঝোঁক গিয়েছিল। স্কুলে পড়া হলো না, তার বদলে যত সব ওই ধরনের বই পড়তে লাগলুম। পড়তে পড়তে বিশ্বাসটা খুব পাকা হয়ে গেল। কিন্তু গরু কই? দু একটা সন্ন্যাসীর যা হাতের কাছে পেলুম, দেখলুম সব বাঁচে, কেউ কিছু জানে না। অথচ পথ দেখাবে এমন লোক না পেলে এগো কি করে বলুন? মনটা বড়ই চঞ্চল হয়ে উঠল। খাবার চিন্তা ছিল না। মাথার ওপর বাবা, বড় ভাই ছিল, জমি জমা তারই দেখাশোনা করতো। অবশ্য আমি বকুনিও খেয়েছি ঢের, কাজকর্ম কিছু করি না বলে, কিন্তু সেসব গায়ে মাখি না। তবে যতদিন যেতে লাগলো মনটা ততই ব্যাকুল হয়ে উঠল। শেষমেশ আবার 23-24 বছর বয়সের সময়ে বাড়ি থেকে সামান্য কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়লুম। বেশ বুঝেছিলুম ঘরে বসে আর কিছুই হবে না। এই তীর্থ করে অনেক দেশই ঘুরলুম। ভালো চাকরি বা ভালো বিয়ে করার অনেক সুযোগও পেয়েছিলুম। সংসার, বুঝলেন মশাই, মায়ার ফান পেতে রেখে দেয় সারা জগতে। যাই হোক, সেদিকে মন ছিল না বলে কেউ মানতে পারলে না। কিন্তু আসল যা উদ্দেশ্য তাও কিছু হলো না। এমনইভাবে এমন ক্রমশ হতাশ হয়ে উঠেছি যে তখনও একদিন বাড়ি ফেরার পথে বলতে গেলে বাড়ির কাছে এসে হঠাৎ একজনকে পেয়ে গেলুম। বক্রেশ্বরের শ্মশানে এক সাধু থাকেন শুনলুম। উলঙ্গ থাকেন শ্মশানে হয়ে, কেউ খেতে দিলে খান, নইলে এমনই থাকেন। কাঁচা মাংস, পাতলা, এমনকি বিষ্ট খেতেও এর আপত্তি নেই। বোধহয় এমনই নিপৃষ্য তিনি। খোঁজ করে গেলুম, প্রথম তা দেখেই পাওয়া যায় না। শেষে 3 দিন ধর্না দিয়ে পড়ে থাকলুম, দর্শন পেলুম। বিপুল দেহ, তীক্ষ্ণ দৃষ্টি, পাগলের মতো ভাবভঙ্গি, কিন্তু পাগল নন। একদিন আমার চোখের সামনেই দুদিক থেকে 2 দল ভক্ত তাকে দর্শন করতে আসছে দেখে আমার চোখের সামনে শিয়ালের দেহ ধরে বনের মধ্যে গিয়ে ছেড়ে দিলেন। কেউ আর খুঁজেই পেলেন না। বুঝলুম যে এতদিন ধরে যাকে খুঁজেছিলাম এতদিন তাকে পেয়েছি। অনিমেষ মনে ততক্ষণ গল্প জমে উঠেছে। লোকটি থামতে এসে বলে উঠল, তারপর? লোক তো পেলুম, তাকে ধরি কি করে? কিছুতেই ধরা দেয় না। কিছু বলতে গেলে শ্মশানের পোড়া কাঠ তুলে তেড়ে আসে। একদিন খুব কান্নাকাটি করতে সব শুনলে মন দিয়ে, কিন্তু তারপর যা বকুনি দিলে, বললে, ভালো চাস তুই সব মতলব ছাড়, সাধনা করবি তুই ওই 1.5 ছটা কাপা নিয়ে।
তোর কাজ নয় বুঝলি, মরবি একেবারে। তাছাড়া ভোগ করবার জন্য এসব কাজ যে করতে আসে তার একুল ওকুল দুকুলই যায়। রামকৃষ্ণ পরমহংসের গল্প পড়িসনি? মাকে বলেছিল। মা অষ্টসিদ্ধি দিয়ে হৃদে বলতে চাইতে। মা বললেন, কাল সকালেই এর উত্তর পাবি। পরের দিন সকালে দোর খুলতেই নজর পড়ল একটি ছেলে মেয়ে ওই দিকে ফিরে শৌচ করতে বসেছে। পরমহংস অপ্রস্তুত হয়ে ফিরে এসেই ভাগ্নিকে, এই মারে তো এই মরে। বুঝলি, এমন তুচ্ছ শুধু নয়, ছোট জিনিসও সব। ঘরের ছেলে ঘরে ফিরে যা, বিয়ে থা কর, নিজে নিজেই ভগবানকে ডাক, নয়তো কুলগুরুর কাছে দীক্ষা নিস। অনেক কাকুতি মিনতি করলুম, বাবার আর দয়া হলো না। আমি কিন্তু মশাই হাল ছাড়লুম না। আমার তখন জেদ চেপে গেছে কি না, ওইখানেই পড়ে রইলুম, বলতে গেলে না খেয়ে দে। আর গোপনেও নিজে দিকে নজর লাগলুম, যদি আসল প্রক্রিয়ায় কিছু হদিশ পাই, বুঝলেন কি না। এতদিন কি আর বৃথাই এর লাইনে ঘুরছি? আসল মানুষ না পাই, ওদের ভেতরের কথা কিছু কিছু জেনেছি বই কি। তারপর হলো কি মশাই, তারপরও তো তুই একজন সাধক ভৈরবের সঙ্গে দেখা করতে এলে। গোপনে এলো, কিন্তু আমি তো ওইখানেই পড়ে থাকি, আমাকে এড়িয়ে যাবে কোথায়? পরপর কদিন ওদের চক্র বসলো, তাও দেখলুম মনে মনে আর কি এসব শিখে গেছি। ওখানে থেকে রওনা হয়ে বাড়ি ফিরলুম না। নির্জন স্থান অথচ শ্মশান, লোকালয়ের কাছে এইরকম খুঁজতে খুঁজতে এসে পড়লুম। পথে নলহাটিতে একজন তান্ত্রিক কাছে দীক্ষাও নিয়ে নিলুম। ও মশাই, এলুম তো ওখানে, কিন্তু সাধনার হয় না। প্রথম দিন থেকে বিঘ্ন, উপকরণ নিয়ে শেষে অনেক কৌশল করে অনেক নিচে নেমে যদি বা সব জোগাড় করলুম, মঙ্গলবার অমাবস্যার রাত পেয়ে যেমন আসন করে বসেছি, কি বিঘ্ন, কি রকমের ভয় পেলেন? শুনেছি তো এই রকমের সাধনায় বসলে প্রথম প্রথম নানা রকমের ভয় দেখায়, কিন্তু সেটা শুধুই পরীক্ষা করবার জন্যে। আপনিও তো এরকম শুনেছিলেন নিশ্চয়ই, তবে ভয় পেলেন কেন? হাসলো লোকটা। কাউকে ছেলে মনীষী করতে দেখলে বিজ্ঞ মানুষেরা যেমন হাসে, ঠিক তেমনই। বললে, জানে তো সবাই, কিন্তু শোনে না, জিনিসের অভিজ্ঞতাটা আর এক। তেমনই অভিজ্ঞ হলে বুঝতেন। শুনবেন কেমন? মরার খুলিতে করে মদ খাচ্ছি, মনে ভয় ডর কিছুই নেই, এই বিশ্বাস হয়ে গেছিল, কিন্তু সেই লোকেরই বুকের মধ্যে হিম হয়ে গেল সে সব শুনে। না না, তেমন ভয়ানক কিছু নয়। প্রথম শুরু হলো ফিসফিস কথা, খিলখিল হাসি, চাপা হাসি, ক্রমে সেটাই বাড়তে লাগলো। মনে হলো 10 জন, 20 জন, একজন, হাজার হাজার লোক। আপনার চারপাশে যদি লক্ষ লোকের ফিসফিস কথাই শব্দ হতে থাকে তো কেমন হয়? তার আর সঙ্গে চাপা এক ধরনের খিলখিল হাসি। তবুও আমি স্থির হয়ে আসনেই বসে রইলুম, নড়লুম না। যদিও কাজে আর মন দিতে পারলুম না, এটাও ঠিক। তারপর মশাই স্পষ্ট দেখতে লাগলুম, শ্মশানের মাটি ফুঁড়ে ফুঁড়ে যেন মরাগুলো উঠছে। কত কাল থেকে মরে আছে, কত কত হাজার বছর ধরে, এক একজনের বিভৎস চেহারা, রোগে যন্ত্রণায় বিকৃত মুখ। তারা সবাই আমার দিকে আঙ্গুল তুলে শাসাতে লাগলো, পাপিষ্ঠ তুই এখানে কেন? শ্মশান অবিবৃত্ত করতে এসেছিস? চলে যা। প্রাণে পণে চেঁচিয়ে উঠলুম, যাবো না, যাবো না, উঠবো না আমি, ব্যাস। আর পাই কি? যেই কঙ্কালটা আরও এগিয়ে এসে আর সেই অস্থিময় আঙুল কটা দিয়ে আমার গলায় চেপে ধরলো, ও সে কি চাপ, যেন মোটা লহর সাঁড়াশি। কত চেষ্টা করলো মুক্ত হবার, কিন্তু সে বজ্রকঠিন মুষ্টি খোলা, তার সাধ্য কি? দম বন্ধ হয়ে গেল। বুকে সে এক অসহ্য যন্ত্রণা, মনে হলো যেন দেহের প্রতিটি শিরা যেন ফেটে যাচ্ছে। আকুলি বিকুলি করতে লাগলাম এক ফোঁটা হাওয়ার জন্য। সে হাওয়ায় চারিদিকে রয়েছে, তবু এক বিন্দু বুকের মধ্যে পেতে পারলুম না, বরং আরও চেপে বসতে লাগলো সেই সাঁড়াশির মতো আঙ্গুলগুলো। তারপর রুদ্ধ নিঃশ্বাসে প্রশ্ন করে অনিমেষ, তারপর? আবার সেই হাসি। তারপর আর কি মুক্তি? সেই থেকেই তো ঘুরে বেড়াচ্ছি এখানে সেখানে, কাজ নেই কামও নেই, জায়গাটা মায়া হয়ে গেছে, ছাড়তে পারি নে। সবচেয়ে কষ্ট হয় কথা কইবার লোক নেই বলি। কি কিন্তু কথা কইতে গিয়েও একটা অজ্ঞাত আতঙ্কে অনিমেষের যেন গলা কেঁপে যায়। আপনি মুক্তি পেলেন কি করে? তা আমি জানি না। একসময় দেখলুম যে আমি দাঁড়িয়ে রয়েছি আপনারই ভূতপর্ব আশ্রয়, অর্থাৎ কিনা দেহটার পাশে। তবু কিছু বুঝতে মিনিট দেরি লাগলো অনিমেষের। কথাটা কইতে গিয়েও গলার স্বর বিকৃত হয়ে যায়। তার তার মানে কি? আপনি কি বলতে চাইছেন যে আপনি তখন মারা গেলেন? আপনি কি মরা? প্রশ্নের শেষের অংশটা আকস্মিক আর্তনাদের মতো চিৎকারে পরিসমাপ্ত হয়। কিন্তু প্রশ্ন সে করছে কাকে? কেউ তো নেই, শুধু সে একা বসে আছে ঘরে। বাকি জিনিসগুলো ঠিক আছে, প্রদীপটা তেমনই জ্বলছে, কিন্তু হুবু হয়ে বসে সে লোকটা কথা বলছিল, সে আর নেই। কোথা দিয়ে গেল লোকটা? কখন উঠে গেল? তার চোখের সামনে দিয়ে বারবারই ব্যাকুল প্রশ্ন ওর মনে উঠে লাগলো। উত্তর দেবে কে? খানিক পরে আসল প্রশ্নটা আবার প্রবল হয়ে উঠল, তাহলে কি লোকটা যা বলে গেল তাই সত্যি? ও লোকটা মানুষ নয়, অশরীরীর?
বিদেহী আত্মা, খাবার কিছু লাগে না ওর, বলেছিল বটে মরবার ভয় নেই। গায়ে কাঁটা দিয়ে উঠল অনিমেষের। কিন্তু সে শিক্ষিত ছেলে, বিজ্ঞান পড়া ছেলে, এসব মিথ্যে কল্পনা আত্মা বলেই সে জানে। সে বিশ্বাস করবে না এই কথা যে এই বিংশ শতাব্দীর মধ্যভাগে বসে সে ভূত দেখছে। আচ্ছা, পেছনে কি ছায়া পড়েছিল ওর? মনে করার চেষ্টা করে অনিমেষ। সত্যি কি না লোকটার তামাশা করছে আমার সাথে? আগে যা ভেবেছিল তাই ডাকাত বা ঠ্যাঙিয়ে জাতীয় ভয় কি দেখিয়ে গেল সে? এবার কাজ হাসিল করবে? মনকে প্রবোধতে সে এইটি হওয়ার সম্ভব কি? ভূত হলে আলোয় থাকবে কি করে? তাহলে কি সে বদমাইশ? দরজাটাকে বন্ধ করে দেওয়াই উচিত। পালাবে কোথায়? যাবে এই অন্ধকারে? আরও ওদের কবলে গিয়ে পড়তে হবে, সে দেখতে পাবে না। তার চেয়ে দরটা বন্ধ করে বসে থাকেই মন্দ নয়। যা হবার হবে, আলো তো থাকবে, লোকগুলোকে চোখে দেখা যাবে না। অনিমেষ অতি কষ্টে উঠে দাঁড়ালো। পায়ে হাতে যেন জোর নেই। কোনো মতে উঠে গিয়ে সে দরজাটা বন্ধ করে দিল। ভাগ্যিস ভেতরে খিল আছে, বেশ মজবুত খিল। দেখে শুনে ভালো করে বন্ধ করলো, যাক নিশ্চিন্ত। কিন্তু এ কি, হঠাৎ আলো নিভে গেল যে! মুহূর্তের মধ্যে কোনো রকম নোটিশ না দিয়েই ঘরটা চারিদিকে অন্ধকারে ভরে গেল। তেল ছিল না, কিন্তু তাহলে এত একটু করে ম্লান হয়ে আসবে? ভয়ে ওর গাটা হিম হয়ে গেল। তবে কি ঘরের মধ্যে কেউ ছিল? না ফু দিয়ে নিভিয়ে দিল? সেই লোকটাই কি হয়তো পোষের নিচে ঢুকে গিয়েছিল তখন, সেখানেই লুকিয়েছিল, তাই সে ওর চলে যাওয়ার লক্ষ্য করেনি? নিশ্চয়ই তাই। কি সর্বনাশ! এ যে হিতে বিপরীত হলো। ক্ষুদ্র কণ্ঠস্বরে হয়তো বা একটু ভীত কণ্ঠে অনিমেষ বলে উঠল, কে কে ওখানে? আলো জ্বালো বলছে শিগগিরি, নইলে ভালো হবে না। দেখিয়ে দেবো মজা। কি জ্বালালে না? চারিদিক নিস্তব্ধ। কোথাও একটা জনপ্রাণী আছে বলে মনে হচ্ছে না। পরক্ষণই মনে পড়ল, আচ্ছা বোকা তো সে, তোরটাই তো রয়েছে, খুলে বেরিয়ে পড়লেই তো হয়। ঘরের অন্ধকারের চেয়ে বরং বাইরে যাই ভালো, তারার আলো আছে। ব্যাগটা থাকবে, আগে প্রাণে তো বাঁচুক। এদিকে দৌড় দিয়েছে এইমাত্র, ঠিক সেই দিকেই হাত বাড়ালো। কিন্তু কই, সেই দরজাটা কোথায়? অথচ তো সব এসে দরজাটা লাগিয়েছে, এপাশ ফিরেছে আর আলো নেমেছে। তবে কি দিকভুল করেছে? এদিকে দরজাটা ছিল না। মরিয়া হয়ে এগোই অনিমেষ, এক পা করে যতটা সবম নিঃশব্দে এগোই। 1 2, একই, এই যে 20 পা হয়ে গেল। ঘরটা যতদূর আন্দাজ হয় 10-12 ফুটের বেশি হবে না লম্বাই। নেহাত ছোট ঘর, অথচ 20 পা মানে অন্তত 15 ফুট। আরও 2 পা, আরও 10, আরও 20। একি মাঠে চলছে নাকি? কি রকম হলো? 40 পা চলার মতো ঘর তো নয়। এইবার কপালে ঘাম দেখা দেয় অনিমেষের। এতক্ষণ ডাকাতের ভয়ে যা হয়নি, এইবার তাই হলো। পা দুটো কাঁপতে থাকে থরথর করে, একেবারে যেন ভেঙে পড়ল। অসহায়ভাবে সেখানেই বসে পড়ল। এ তার কি হলো? কি চক্রান্তে জড়িয়ে পড়ল সে? তবে কি সেই লোকটা সত্যি সত্যি অশরীরীর? ওই যে কারা আসছে! হ্যাঁ, ওই তো লোকের পায়ের আওয়াজ। অন্তত 10 জন 8 জনের, কিংবা আরো বেশি এ বাড়ির কাছেই আসছে। ওই তো দাঁড়াও! উঠল নিমেষ, চিৎকার করে উঠল, ও মশাই শুনছেন? ও মশাই! গলা দিয়ে স্বর বেরোলো না। টাকলা শুকিয়ে গেছে, গলা কাঠ। বহু লোক যেন পরস্পরকে ফিসফিস করে কথা বলছে। আরও লোক বাড়ছে, আরও বহু পায়ের শব্দ, অসংখ্য অগণিত ফিসফিস করে কথা বলার আওয়াজ। কি ওরা কি ঘরে ঢুকছে নাকি? কেমন করে ঢুকলো? খিলখিল করে চারিপাশে হাসির শব্দ। অনেকে হাসছে, তবু শব্দটা খুব জোরে নয়। মাথা থেকে পা পর্যন্ত বরফ নিয়ে যায় তার দেহের মধ্যে। চিৎকার করবে, তারও সাধ্য নেই। পালাবে, পথ কই? কিন্তু কিছু তো একটা করতে হবেই। মনে পড়লো লোকটার বর্ণনা, সেও তো এই ফিসফিস শব্দ শুনেছিল, এমন হাসিও। হঠাৎই কে একজন হা হা করে হেসে উঠল তার আশেপাশেই কোথাও। এইভাবেই বহুক্ষণ ধরে এই তীক্ষ্ণ হাসিটা জাল থেকে তাকে চারিদিকে বেঁধে ধরেছে। তার নিস্তার নেই। প্রাণপণ চেষ্টায় মরিয়ার মতো চিৎকার করে উঠল একবার অনিমেষ, হে ভগবান, এ কি করলে? সত্যিই তো ভগবানের কথা তো আর মনে ছিল না। তাকে তো সে ডাকেনি। হে ভগবান, হে হরি বাঁচাও, হে রামচন্দ্র। আর কিছু মনে এলো না তার। গায়ত্রী মনে আছে কি না? হ্যাঁ আছে। পৈতেটা কোথায়? ঘুম যখন ভাঙল অনিমেষের, তখনও সকাল হয়নি, কিন্তু ফর্সা হয়েছে একটু। খানিকটা সময় লাগলো তার সবটা মনে করতে। তারপর ধর্মড়িয়ে উঠে বসে ভালো করে চেয়ে দেখলো সে বাসদার বাড়ি ফাঁকা জায়গাটায় পড়ে ঘুমিয়ে। কখন সুটকেসটা খানিকটা দূরে একটা গাছতলায় পড়ে আছে। আরে সে ঘরটা কোথায় গেল? যতদূর দৃষ্টি যায় কোথাও কোনো ঘরের চিহ্ন মাত্র তো নেই। সে কি বাস থেকে নেমে সেইখানেই ঘুমিয়ে পড়েছিল? তাই হবে হয়তো সবটাই ওর স্বপ্ন। সে উঠে নদীতে গেল মুখ হাত ধুতে। এখানেই শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।